হাজব্যান্ডের ইনকাম কম থাকা সত্ত্বেও কিভাবে কিছু টাকা সঞ্চয় করবেন এবং সারা মাসটা কিভাবে সুন্দরভাবে চালাতে পারবেন সেই টিপস কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আদনানের বাবা কিছু বাজার নিয়ে আসছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা বৃহস্পতিবারের সন্ধ্যার ভিডিও, তাই আদনানের বাবা কিছু বাজার নিয়ে আসছে, সেটাই শেয়ার করছি। কারণ আমি একদিন পর পর ভিডিও দেই, তো এই কারণে দেরি হয়ে যায়। আমি কিন্তু বৃহস্পতিবারে সকালে আমি ভিডিও ছেড়ে দিয়েছি, তাই শুক্রবার গিয়েছে, এখন শনিবার সকালে আবার এই ভিডিওটা আমি ছেড়ে দেব। এখানে দেখেন আদনানের বাবা কি কি নিয়ে আসছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পোলাও চাল নিয়ে আসছে 1 কেজি, আর বাদাম এনেছে, গোলমরিচের গুঁড়া, লং এগুলো এনেছে। তারপরে এনেছে তো শসা, আর এনেছে বিস্কিট, সাথে আছে পেয়ারা আর বড়ই। পেয়ারা আর বড়ই এনেছে আমার ছোট বোনের হাজব্যান্ড। আম্মা আবার বড়িগুলো খুব পছন্দ করে, মানে যে বড়িটা এনেছে এত সুন্দর। এই তো দেখেন আমি কিন্তু খুলছিলাম, আর খেতেও কিন্তু খুবই মিষ্টি। ক্যামেরায় যেমন মনে করেন দেখাচ্ছে, বড়িগুলো কিন্তু বাস্তবও এরকম খুবই মজা ছিল। বড়িগুলো লবণ দিয়েও খাওয়া লাগেনি, একটু একটু মিষ্টি, মানে একটু টক, খুব ভালো লেগেছিল। আর এই সিজনে কিন্তু এরকম বড়ি অনেক মজা লাগে। দেখেন এমনভাবে কিটটা দিয়েছে, আমি খুলতে পারছি না। তার আদনানের বাবা আমাকে মনে করেন সাহায্য করলো, মানে খুলে দিয়েছে। এই তো দেখেন দেখাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ বড়িগুলো দেখেন এত টসটসা, মানে কি বলবো, খেতেও খুবই সুস্বাদু ছিল, মানে মিষ্টি মিষ্টি ছিল। মানে আমরা সবাই লবণ ছাড়াই খেয়েছি, এত মজা ছিল বড়িগুলো। আর এবছর কিন্তু এই বড়িটাই ফার্স্ট খেলাম, এতদিন খাওয়া হয়নি। মানে মিষ্টিটা খেয়েছি কিন্তু এটা এখনও খাওয়া হয়নি। আর এনেছে দেখেন গরুর মাংস, কারণ বৃহস্পতিবার বাজার করে নিয়ে আসছে, কারণ শুক্রবারে তো ভালো মন্দ খেতে হবে। আদনানের বাবা কিন্তু শুক্রবার ভালো একটু খাওয়ার চেষ্টা করে, অতএব কি আদনানের বাবা না, আমরা সবাই কিন্তু শুক্রবারে একটু ভালো মন্দ রান্নার চেষ্টা করি। না তো আদনানের বাবা সবসময় বলে থাকে যে শুক্রবার আমার মনে হয় না, তাই মনে করেন সে সবসময় বৃহস্পতিবারে পোলা চাল, শসা, মাংস এগুলো কিন্তু নিয়ে আসে। আবার আমার আব্বাও কিন্তু এগুলো নিয়ে আসে, মানে মাংসটা বিশেষ করে নিয়ে আসে। আর এখন দেখেন সবগুলো বাজারে কিন্তু গুছিয়ে রাখছিলাম। আর আদনানের বাবা এখান দিয়ে টোস্ট বিস্কিটগুলো রেখে দিচ্ছে বক্সে করে। বড়ই আর পেয়ারা ঝুড়ির ভিতরে রেখে দিলাম। আর এই ঝুড়ির ভিতরে যাই রাখি না কেন তাই ভালো লাগে। আর ঝুড়িগুলো কিন্তু এমনও অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। বারান্দায় আসলাম সকালবেলা, দেখেন কি কুয়াশা পড়ে আছে। আর ফজরের নামাজ যখন পড়েছি তখন তো কি বলবো যে একবারে অন্ধকার ছিল। আজকে কেমন শুক্রবারে একটা দিন, এটা মেঘলা মেঘলা, মানে কেমন জানি লাগছিল আজকের দিনটা, মানে বেশ ভালো লাগছে না। এমনি কিন্তু বাহিরে বাতাস, কিন্তু রুমের ভিতরে গরম, অত ঠান্ডা না। এক হিসেবে কি ভালোই লাগছিল, আবার মানে কেমন জানি দিনটা লাগছে। অতএব কি পরে দিয়ে কিন্তু রোদ উঠেছিল, মানে আকাশটা ফর্সা হয়ে গেছে। আর আমি যে নার্সারি থেকে ফুলগুলো এনেছিলাম তা সেগুলোই দেখাচ্ছিলাম। মাশাআল্লাহ একটা পর একটা ফুল কিন্তু মানে ফুটছিল, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি যে এখনও আরও ফুল গাছ যে এনেছি এগুলো কিন্তু আমি এখনও সেট করে রাখিনি। ভাবছিলাম এগুলো মনে করেন যে ব্যালকনির বাহিরের সাইড দিয়ে মানে ঝুলিয়ে দিব, আবার ভাবছি যে ভেতরে দিব, মানে এরকম করে ডিসিশন নিতে পারছি না। তা অতএব আদনানের আব্বু বলেছে যে ভিতরেই লাগিয়ে দাও, কারণ আমাদের এখানে কি গ্রিলে কোনো মনে করেন ঘেট নেই। অনেক বাসায় কিন্তু বারান্দার গ্রিলের ভিতরে মানে ঘেট, মানে একটু থাকে, ঘেরের মতো থাকে খোলার ভিতর, মানে বাইশ সাইড দিয়ে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমাদের এখানে নাই। 2 তলা তো, আর 3 তলা আবার আছে। এই সিস্টেমটা একটা গেটের মতো একটা সিস্টেম আছে, কিন্তু দোতলায় নাই। তাই এটা কিভাবে আমি উঠাবো, এই কারণে আমার দেওয়া হয়নি। মাস শেষ হয়ে গেছে, এখন আবার সুন্দর করে একটা লিস্ট করতে হবে। জানুয়ারি মাসে তো মনে করেন যে বড় একটা অ্যামাউন্ট চলে গেছে সবারই, যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে তাদের কিন্তু ভর্তির একটা খরচ। বই খাতা তো এখনও বের হয়নি তেমনভাবে, কারণ অনেক স্কুলে তো বই দেয়নি, 1টা 2টা 3টা এরকম বই দিয়েছে। তা বই যখন সম্পূর্ণ দেবে তখন কিন্তু বুক লিস্টের বই, তারপর গাইড এগুলো কিনতে হবে, তখন একটা খরচ আছে। কিন্তু বিশেষ করে ভর্তির খরচটাই কিন্তু আমাদের অনেক পড়ে যায়, কারণ এক এক স্কুলের এক একটা রেট পড়ে 7,000, 10,000, তারপর আবার 5-6 হাজার, মানে ক্লাস ভিত্তিক করে কিন্তু এক এক স্কুলে এক এক রেট পড়ে। আর যদি আরও উন্নত মানে ভালো স্কুল হয় তাহলে তো মনে করেন যে অনেক হয়ে যায়।
তা ওই ক্ষেত্রে দিয়ে মনে করেন জানুয়ারি মাসটা মোটা অঙ্কের একটা টাকা চলে গেছে। এখন কিন্তু ডিসেম্বর মাস, এই মাসটাতেও কিন্তু আমাদের হিসেব করে চলতে হবে। তাই আমাদের যাদের ইনকাম কম তারা কিন্তু প্রতিনিয়তই আমরা একটা অ্যামাউন্ট করতে পারি, যে ইনকামটা আমাদের আসে, হাজব্যান্ডরা মানে বেতন পায়, সেই বেতন থেকে কিন্তু আমরা যদি একটা লিস্ট করি অল্প আয়ে, মানে অল্প বেতনই তো পায়, তো অল্প আয় থেকে যদি আমরা একটা লিস্ট করি যে না 1 মাসের ভিতরে আমি এই টার্গেটটা নিয়ে মানে 10,000 বা 15,000, 20,000, 30,000 যে যেরকম পায় ওই টার্গেট নিয়ে মনে করেন যদি একটা লিস্ট করি, তাহলে কিন্তু মনে করেন সংসারটা সুন্দরভাবে চলে যায়। আমি যেমন আমার হাজব্যান্ড 30,000 টাকা বেতন পায়, সেখান থেকে আমি 4-5 হাজার টাকা জমিয়ে থাকি, কারণ যেমন আয় তেমন ব্যয়। আমি সব সময় মনে করেন যে আমার আওতে রাখি যে না আমার সব কিছু মিলে 25,000 টাকার ভিতরে আমার চলতে হবে। তা আলহামদুলিল্লাহ আমি ওই 5,000 টাকাটা আমি আলাদা রেখে দিই, কারণ কি আমার মাসটা সুন্দরভাবে চলতে হবে। অতএব আমার হাজব্যান্ড 30,000 টাকা বেতন পায়, অনেকের হাজব্যান্ড কিন্তু 15,000, 20,000, 25,000 এরকম বেতন পায়। যে যেরকম মনে করেন বেতন পায় ওই টার্গেট নিয়ে যদি আপনি ওখান থেকে যদি 1,500 করেও যদি রেখে দেন তাহলেও কিন্তু অনেক টাকা। যার যেমন আয় তেমন ব্যয়। আমি আগেও বলেছি, আপনি মনে করেন প্রত্যেক মাসে যদি 500 করেও টাকা জমান তাহলে দেখবেন যে আপনার 5 বছর পরে অনেক টাকা হয়ে যাবে, বা 1 বছর পরেও কিন্তু ভালোই টাকা হয়। তারপর অতএব খুচরা বাজারে কিন্তু আমরা অনেক টাকা সেভ করতে পারি, কারণ এখন যে পরিমাণ মনে করেন খুচরা বাজারে মনে করেন শাক সবজি এগুলো কিন্তু একটু বর্তমানে এখন দাম কম, সেখান থেকেও কিন্তু আমি যদি 10 টাকা, 20 টাকা বা 50 টাকা একটা যদি ঘরে মাটির একটা ব্যাংক থাকে, ওখানে কিন্তু যখন দেখা যায় যে এই টাকাটা আমার আছে বেশি, তাই যদি রেখে দিই ওখানেও কিন্তু আপনার মনে করেন অনেক টাকা কিন্তু সেভ হয়। আমাদের কিন্তু মাসের শুরুতে বড় বড় বাজারগুলো আমাদের করতে হয়, যেমন চাল, ডাল, আটা, তেল, লবণ, মানে যেগুলো শুকনা বাজার, এগুলো কিন্তু একবারে যদি আমরা মানে মাসের শুরুতেই যদি লিস্টের মানে সাথে সাথে নিয়ে আসি তাহলে কিন্তু মনে করেন যে একটা ওই খরচটা কিন্তু আলাদা হয়ে যায়, যে আমার এগুলো আনা হয়ে গেছে, এখন আর আমার বর্তমানে লাগবে না। বাসা ভাড়া, ওয়াইফাই বিল, ডিশ বিল, আমাদের কিন্তু অনেক ধরনের বিল আছে, যেমন কারেন্ট বিল, তারপর আবার গ্যাস বিল, এগুলো আমরা যদি আলাদা যখনই বাসা ভাড়া দেওয়া হয় তখন কিন্তু এগুলো প্রত্যেক মাসেই কিন্তু দেওয়া লাগে। এগুলোর সাথে সাথে কাঁচা বাজার মানে শুকনা বাজারটা একসাথে করে নিলে এগুলো আর দরকার পড়ে না, তখন কাঁচা বাজার আর আপনার মাছ মাংস এগুলোই কিন্তু আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে আমরা ওইগুলো থেকেই অল্প অল্প করে টাকা জমাতে পারি। আমি তো বললামই 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা করে যদি মাছের বাজার থেকে তারপর আবার কাঁচা বাজার থেকে যদি রাখা যায় ওখানেও কিন্তু আপনি অনেক টাকা কিন্তু সঞ্চয় করতে পারেন। তাই আমরা কিন্তু সবাই যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি এতে কিন্তু একটু টাকা পয়সার মুখ দেখা যায় এবং কিন্তু ভালোভাবে থাকা যায়। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় অনেক কষ্ট হয়ে যায়, কষ্ট হলেও কিন্তু পরবর্তীতে একটু সুখের মুখ দেখা যায়। আমি কিন্তু প্রতিনিয়তই যখনই আমার হাজব্যান্ড বেতন পায় তখনই আমি সবার আগে আমার বাসা ভাড়া, ওয়াইফাই বিল, বেতন পাওয়ার সাথে সাথে আমি এগুলো দিয়ে দিই। তারপর একটা লিস্ট করি যে আমার শুকনা বাজার, কাঁচা বাজার আর আছে মাছের বাজার। তা আমি সবসময় কিন্তু শুকনা বাজার আমি 1 মাসের সম্পূর্ণ জিনিস নিয়ে এসে পড়ি। ওখান থেকে দেখা যায় যে আমার পরবর্তীতে আমার এই শুকনা বাজারের জন্য কোনো টাকা হাত দেওয়া লাগলো না। শুকনা বাজারের ওখান থেকে আমার আর কোনো টাকা দরকার পড়লো না বা আমার লাগলো না, কারণ আমার ওইগুলো সব এনে ফেলেছি। এখন কাঁচা বাজার আর আছে মাছের বাজার। কাঁচা বাজার, মাছের বাজার যদি সপ্তাহে একবার করা যায় ওখান থেকেও কিন্তু আমরা অল্প অল্প করে কিছু টাকা কিন্তু আমরা সঞ্চয় করতে পারি। আর এভাবে করলে কিন্তু মনে করেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমি প্রতিনিয়ত চালিয়ে থাকি। আর মনে করেন স্বামী সন্তান নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে থাকা যায়। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো দেখেন পোলাও রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, আর আদনান বলছিল আম্মু আমাকে একটু রোস্ট রান্না করে দাও। তা ওর জন্য যে মুরগিটা আমি এনেছি সেই মুরগি দিয়েই মনে করেন ছোটো ছোটো আমি পিস করে রেখেছি। যখন ও কিছু খেতে চায় না তখন কিন্তু আমি সেই মুরগিটা মনে করেন ফ্রিজ থেকে নামিয়ে ভেজে দিই। তা ও যখন বলছিল যে আম্মু আমি রোস্ট খাবো,
তাই ওই মুরগিটা দিয়ে কিন্তু রোস্ট করেছি। আর পাকিস্তানি মুরগি কিন্তু আমি 5টা এনে রেখেছি, কারণ মেহমান আসবে, তা কবে এসে পড়ে বলা যায় না। এই কারণে মনে করেন ওইগুলো আর নামাইনি। ছেলে যত আবদার করেছে, তাই ব্রয়লার মুরগিটা দিয়েই ছোট ছোট ছিল, তা সেটা দিয়ে রোস্ট করেছি। আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আদনানের আব্বু কিন্তু ব্রয়লার মুরগি পছন্দ করে না, তাই সে কিন্তু নেয়নি, সে শুধু মাংস দিয়ে খেয়েছে। বলছিল যে না আমাকে দিও না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে, গ্রানটাও খুবই সুন্দর আসছে, কিন্তু আমাকে দিও না, আমি খাবো না, আমাকে শুধু গরু মাংস দিলেই হবে। তা আলহামদুলিল্লাহ আর সে খায়নি। পরে আমি বললাম যে তাহলে তুমি বলতা, আমি রোস্টের ভিতরে একটা ডিম দিয়ে দিতাম, তা সেটা দিয়ে খেতে তুমি। পরে বললো যে না, শুধু মাংস হলেই হবে, আর কিছু লাগবে না। আর আমাদের এমনি তো মনে করেন তরি তরকারি কিন্তু খুবই কম লাগে, কারণ অল্প এক পদ তরকারি হলেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া হয়ে যায়। আহামরি এত কিছু লাগে না, অল্প তরকারি হলে মনে করেন যে ভাতের পরিমাণও আমরা খুবই কম খাই, এই কারণে আমাদের এত লাগে না। অল্প তরকারিতে আমরা সুন্দরভাবে খেতে পারি সবাই আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আহামরি মনে করেন অনেকে আছে পাতিল ভরে তরকারি রান্না করে, খেতে পারলে ভালো অবশ্য, কিন্তু আমাদের ঘরে আমরা সবজি জাতীয় তরকারিটা খাই, কিন্তু পরিমাণ মতো অত বেশি খেতে পারি না। তাই মনে করেন 1-2 পদ হলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এখানে মা আর আদনান ঘরে বসেছে, আর আমি আর আদনানের বাবা এখানে বসে খাচ্ছিলাম ডাইনিং টেবিলে। ছেলে তো মনে করেন কার্টুন দেখবে আর খাবে, আর মাকে বলেছিলাম যে তুমি এখানে বসো। পরে বললো যে না আমি ঘরেই যাই, আদনান একা একা খাচ্ছে, তো ওর সাথে যেই খাই। আর আমাদের প্রতিনিয়তই কি রুমে বসে খাওয়া পড়ে, টিভি আছে তো, তাই সবাই মনে করেন টিভি দেখে আর খায়। আমাদের টেবিল আছে ঠিকই, কিন্তু তেমনভাবে খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়। তাই মাঝে মাঝে বলি যে তাহলে টেবিল রেখেছি কেন, ডাইনিং টেবিলটা বিক্রি করে দেই, তোমরা কেউ এই জায়গায় খেতে চাও না তেমন। পরে আপনার বাবা বললো যে না আমরা না খাই, একজন মেহমান অতিথ আসলে তো তারা তো খেতে পারে। তা আলহামদুলিল্লাহ মনে করেন যে পেট ভরে খেলাম, আর খাবারগুলো খুবই মজা হয়েছে। ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু ভালো করে রান্না করলে রোস্টটা কিন্তু খুব মজা হয়েছে। আর প্রতিনিয়ত কি মশলা যদি সব কিছু দেওয়া পরে রোস্টের ভিতরে, তাহলে কিন্তু রোস্টটা খুব মজা লাগে। আমি সবসময় রোস্টটা রান্না করি ঘরোয়া মশলা দিয়ে। আমি এখানে টক দই দিয়েছি, কেওড়া জল, গোলাপ জল, আদা রসুন, মানে ঘরোয়া পদ্ধতিতে আমি সবসময় রান্না করে থাকি। বাদাম বেটে দিয়েছি, তাই এভাবে রান্না করি। আলহামদুলিল্লাহ কোনো অংশে কম হয় না। বিয়েবাড়ির রোস্টের মতোই আদনানের বাবা খুব পছন্দ করে। আদনানের বাবা মানে আমি রোস্টটা রান্না করলে বিশেষ করে বেশি পছন্দ করে, কারণ রোস্টটা তোমার হাতে খুব মজা হয়। আর বিশেষ করে মনে করেন যে আমি ঘরোয়া মশলাটা দিয়ে আমি রোস্টটা রান্নার চেষ্টা করি। যদি এটা সোনালি মুরগি হতো তাহলে খেত, ফার্ম দেখে আদনানের আব্বু খেলো না, তাই আমিও রান্না করি না অনেক সময়, কারণ আম্মা খেতে চায় না, আদনানের বাবা খেতে চায় না, আমি পছন্দ করি, তারপর আদনান পছন্দ করে, কিন্তু তারা কেউই পছন্দ করে না। তা ফার্মের মুরগিটা আমাদের ঘরে বিশেষ করে ভাজা হয়, ভাজলে আবার সবাই পছন্দ করে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।